সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় হচ্ছে শহীদ কাদরী ও তার সাহিত্যকর্ম। এই বিষয়ের উপরে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত কলামিস্ট, সাহিত্য বিশ্লেষক, বুদ্ধিজীবী এবং আমাদের সবার প্রিয় লেখক হাসান ফেরদৌস। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কবি শহীদ কাদরীর কবিতা থেকে আমাদেরকে দু একটি কবিতা শোনাবেন এখানকার আরেকজন নিরলস সংস্কৃতি কর্মী এবং আবৃত্তিকার সেমন্তী ওয়াহেদ। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। তো হাসান ভাই, আমরা বাংলা সাহিত্যের অন্যতম কবি শহীদ কাদরীকে হারিয়েছি কিছুদিন আগে, এবং তার অব্যবহিত পরপরই আমরা আরেকজন বড় কবিকে হারালাম। তিনি হলেন সব্যসাচী লেখক, আমাদের সকলের প্রিয় আধুনিক কবি সৈয়দ শামসুল হক। আজকে আমরা কবি শহীদ কাদরী সম্পর্কে আপনার কাছ থেকে জানব। বাংলা সাহিত্যের যে কজন অন্যতম কবি ছিলেন, শহীদ কাদরী তাদের অন্যতম ছিলেন। বিশেষ করে আধুনিক কবিতার একজন শামসুর রহমানের পরে আমরা শহীদ কাদরীকে দেখতে পাই যে তিনি খুব কম সংখ্যক কবিতা লিখেছেন, কিন্তু প্রতিটি কবিতার মধ্য দিয়ে তিনি এমনভাবে বিকশিত হয়েছেন, বিভাসিত হয়েছেন, সকলের কাছে প্রিয় হয়েছেন। এই বিষয় নিয়ে মূলত আপনার কাছ থেকে আমরা একটু জানব, আপনি একটু বলুন। আপনি একসঙ্গে, আপনাকে ধন্যবাদ, আপনি একসঙ্গে দুটো নাম উচ্চারণ করেছেন, ইনফ্যাক্ট তিনটা নাম উচ্চারণ করেছেন, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক এবং শহীদ কাদরী। আমরা প্রায় একই সময় হারিয়েছি শহীদ কাদরীকে এবং সৈয়দ শামসুল হককে। তারা প্রায় সমসাময়িক। শহীদ কাদরী, শামসুল হক কিছু বড়, 81 বছর বয়স তার, সে অর্থে অবশ্যই তিনি, কিন্তু লেখক হিসেবে তারা সমসাময়িক। তারা দুজনেই 60-এর দশকে লেখা শুরু করেন এবং খ্যাতিও তারা সে সময় পান। তারা দুজনেই খুব কম বয়সে কবিতায় লেখা শুরু করেন। শামসুল হকের প্রথম বই ছাপা হয় যখন তার বয়স মাত্র 16 বছর বয়স। শহীদ কাদরীও প্রায় একই বয়সে, প্রায় সমান সমান বয়সে, সমান কিঞ্চিত পরের সময় তার প্রথম বই প্রকাশিত হয় 68 সালে। মিলটা এখানে শেষ, কিন্তু শামসুল হক অনেক লিখেছেন, তাকে আমরা বলি সব্যসাচী লেখক। সব্যসাচী মানে হচ্ছে যে একসাথে দু হাতের স্বর নিক্ষেপ করতে পারে, তার মানে হচ্ছে যে অনেক লিখতে পারে। শুধু অনেক লিখতেই পারে না, যে সফলতার সাথে লিখতে পারে, স্বর নিক্ষেপ করে এবং লক্ষ্য ভেদ করে। সে হচ্ছে সৈয়দ শামসুল হক। নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছেন, অনুবাদ করেছেন, শেষ নেই। শহীদ কাদরী সেদিকে বিরল প্রযোগ। তার মোটে 3টি বই, পরে একটি বই আমরা নিউ ইয়র্ক থেকে অনেকটা আমরা জোর করেই তার কাছ থেকে আদায় করে নিয়েছি। আমরা প্রায় 20 বছর তিনি নীরব ছিলেন। তার প্রোডাক্টিভ পিরিয়ড হচ্ছে লিটারালি 10 বছর থেকে 12 বছর। যেমন দেশ তিনি ছেড়েছেন 70 দশকের শেষ নাগাদ, এবং তারপর একবার ফিরে গেলেও ঠিক প্রোডাক্টিভ লেখক তিনি হয়ে ওঠেননি। আর কেন, তার কোনো ব্যাখ্যা নেই। অনেকবার জিজ্ঞেস করেছি আমি শহীদ ভাইকে, আপনি লেখেন না কেন? তার একটাই উত্তর, যে আলস্য, জাড্য, আলস্যের ভাঁড়ে। আমার ধারণা অন্য কারণ। শহীদ কাদরী একসঙ্গে দুটো মানুষ, তিনি কবি, অন্যদিন তিনি একজন অত্যন্ত আড্ডাবাজ বহিমের মানুষ। যারা শহীদ কাদরীকে কাছ থেকে দেখেনি তারা এই বর্ণাঢ্য লোকটাকে পুরোপুরি বুঝতে পারবে না, এবং শুধু তার কবিতা দিয়ে এই লোকটাকে চেনা অসম্ভব। আমার দেখা যত লোক আমি দেখেছি কবি, সাহিত্যিক, লেখক, এমন পড়ুয়া লেখক আমি দেখিনি, এবং এমন তীক্ষ্ণ স্মৃতিধারক মানুষকে আমি দেখিনি। কবে ছাত্রাকালে তিনি কি পড়েছেন, প্রতিটি কথা, কোন বই,
লেখককে কত পাতা তিনি আমাদেরকে, শুধু কবিতা নয় গদ্য তিনি আমাদেরকে পড়ে শুনিয়েছেন। এলিয়েট থেকে উদ্ধৃতি দিচ্ছেন তিনি, শুধু বাংলা নয় কিন্তু বাংলা ইংরেজি তিনি অনায়াসে আমাদেরকে পড়ে শোনাচ্ছেন। রবীন্দ্রনাথ, বুদ্ধ বসু, টি.এস. এলিয়েট, এজরা পাউন্ড, জি, যাদেরকে তিনি পড়েছেন সেই বয়সে 60 এবং 70 দশকে, সবাইকে তিনি ধারণ করেছেন। আমরা পড়ি কিন্তু আমরা ধারণ করতে পারি না। মূল ব্যাপারটা হচ্ছে কি যে আপনি পড়ে এটাকে নিজের করে নেয়া। জি, শহীদ ভাই নিজের করে নিতে পেরেছিলেন এবং সে কারণেই তাকে বলা হয় যে কবির কবি। হুম, হুম, আমি একটা ঘটনা আপনাকে বলি। শহীদ কাদরী ব্যাপারটা কি, শহীদ কাদরী 70 সালের কথা। 70 সালে ঢাকায় বুক সেন্টার, ন্যাশনাল বুক সেন্টার একটা সাহিত্যাসর আয়োজন করেছে। আলোচনার মূল বিষয় কবি শামসুর রহমান, শামসুর রহমান। শামসুর রহমানের কবিতা নিয়ে। এবং সে আসরে একটি লম্বা প্রবন্ধ পড়লেন আব্দুল মান্নান সৈয়দ, এবং যাতে শহীদ কাদরী শামসুর রহমান। না মান্নান সৈয়দ শামসুর রহমানকে রীতিমতো কুপকাত করে ফেললেন, এই বলে যে শামসুর রহমানের কবিতা পশ্চিমা ঘেঁষা, ইউরোপীয় ধাঁচের কবিতা তিনি বাংলায় লিখছেন। তার কবিতা প্রবল রকমভাবে পশ্চিমা ধারা অনুপ্রাণিত এবং অনুকরণ তিনি করেছেন, আচ্ছা, আচ্ছা। এমন অভিযোগ তিনি করলেন। হল ঘরে নিস্তব্ধতা, সবাই স্তব্ধ। শামসুর রহমানকে নিয়ে বের কথা বলছে, কে এখন এই জবাব দেবে? উঠে দাঁড়ান কে? আমাদের শহীদ ভাই। বাহ। এবং কোনো প্রস্তুতি ছাড়া প্রায় 1 ঘন্টা কাল তিনি পাল্টা জবাব দিলেন, কেন শামসুর রহমান শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ বাংলা কবি। ভাষায়, পূর্ব বাংলায়, কেন? বাংলায়। তার ব্যাখ্যাটা তিনি আমাদের দিয়েছেন পরে। হুম, হুম, শামসুর রহমান কেন শ্রেষ্ঠ? তার প্রধান কারণ শামসুর রহমানের ব্যাপ্তিটা অনেক বড়। বিশাল। আমাদের শহীদ ভাই প্রায় বলতেন যে একজন কবি, বড় কবির লক্ষণ হচ্ছে তিনি 3টি স্তরে বিরাজ করেন, ব্যক্তিগত, সামাজিক এবং বৈশ্বিক। বৈশ্বিক। আমার কথা বলবো আমি, আমার প্রতিবেশীর কথা বলবো আমি, এবং বিশ্বের কথা বলবো বিশ্বের আমি। কথা। শহীদ কাদের নিজের কথা হচ্ছে, আমি তো এত বড় কবি নই, আমি তো এত কবিতা লিখিনি, আমি তার চেয়ে বড় কথা এত বিষয় নিয়ে আমি লিখতে পারিনি। আচ্ছা, খুবই প্রাসঙ্গিক। শহীদ কাদরী অনেক বিষয় নিয়ে লিখতে পারেননি, তিনি বলেছেন, কিন্তু তার কাব্য প্রতিভা, এটা অনেকটা আমাদের কাছে বিস্ময়কর মনে হয়। আমরা ফার্সি ভাষী শেলী সম্পর্কে জানি, খুব বেশি সংখ্যক কবিতা তিনি লেখেননি, কিন্তু বিখ্যাত হয়েছেন 200 বছর পরেও তাকে মানুষ এখনো পড়ে। শহীদ কাদরীর আপনি বললেন যে 3টি বই এর আগে বের হয়েছিল, পরবর্তীতে একটি বই অনেক পীড়াপিড়ি করে বলা যায়, জানি না ওনার ইচ্ছা ছিল কিনা, এটা বের করানো হয়েছে। এই যে 3টা বা 4টা কবিতার বই রেখে যিনি চলে গেলেন, এবং তার প্রতিটি কবিতা বিশ্লেষণযোগ্য এবং বাংলা সাহিত্যের একটি বিরাট একটা আমাদের কাছে রত্ন তিনি রেখে গেলেন। এই প্রতিভাবান মানুষটি, এই উত্তরটা আমরা অনেকেই পাই না, কিন্তু আমার মনে হয় যে আপনি খুব কাছের ছিলেন ওনার। আপনি হয়তো বলতে পারবেন যে শহীদ কাদরী কেন, কি কারণে দেশে গেলেন, আবার খুব স্বেচ্ছায় সন্তর্পণে তিনি বিদেশে চলে আসলেন। আসার পরে কেন তিনি নীরব রইলেন? একটু মানে ছোট ছোট করে আমরা আমার ধারণা এরকম। প্রথমে বলি যে সংখ্যা দিয়ে লেখকের প্রতিভা নির্ণীত হবে না। হবে না, রাইট? কেমন? এটা একটা ভুল একটা জি, মানদণ্ড। এজন্যই তো বললাম যে বিস্ময়কর যে তার যে র্যাবো হচ্ছে আমাদের কম্পারেটর হচ্ছে র্যাবো, আর্তুর র্যাবো সব মিলে 3-4টি মাত্র বই লিখেছেন। তারপরে তার মৃত্যুর পর আরো কিছু বই বেরিয়েছে, তার প্রকাশিত গ্রন্থ। কিন্তু জীবদ্দশায় তার 3টি প্লাস একটি গদ্য গ্রন্থ, 4টি গ্রন্থ তার বেরিয়েছে। এবং সেই অর্থে সংখ্যার দিক দিয়ে র্যাবো এবং শহীদ কাদরী তুলনীয়। এবং শহীদ কাদরী প্রায়ই কিন্তু র্যাবোর কথা বলতেন। এই জন্য নয় যে র্যাবো এবং তিনি সমান রকম প্রতিভাধর ব্যক্তি, তাদের মিলটা অন্যখানে ছিল। র্যাবো মনে করতেন যে কবি হচ্ছে দ্রষ্টা, যে আগামীকালকে দেখতে পারে, আগামীকাল পরিবর্তন আসবে, বিপ্লব আসবে, এই বোধটা কবির মধ্যে সবার আগে জাগরিত হয়, এবং কবি তার এই বোধটাকে সঞ্চারিত করেন সবার মধ্যে। সে কারণে তিনি হচ্ছেন ভয়েন্ট, তিনি হচ্ছেন দ্রষ্টা। আমার বিবেচনা শহীদ কাদরী সমান দ্রষ্টা। তার কবিতায় আমরা সেই আসন্ন বিপ্লবের গন্ধ পাই, আশ্বাস পাই, ছবি পাই। যেমন বৃষ্টি বৃষ্টি কবিতা, তার 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 যে প্রথম যে কাব্যগ্রন্থ, তার প্রথম কবিতাটি বৃষ্টি বৃষ্টি। এখানে মজাটা কোথায়? এই কবিতা কিন্তু একটা ব্যক্তিগত কবিতা। এক প্রবল বর্ষার রাতে কবি রাস্তায় বেরিয়েছেন,
সম্পূর্ণ ব্যক্তিগত, এবং তিনি কি দেখছেন যে প্রবল বর্ষণে শহর ভেসে যাচ্ছে, সাথে কি ভাসছে? ভাসছে বেশ্যার দালাল, সুদখোর, মহাজন, সুবিধাবাদী। তার মানে একটা প্রবল বর্ষণ এসে, প্রবল প্লাবন এসে সমাজের সব গলিত সব ক্লেদকে খড়কুটার মতো ভাসিয়ে দিচ্ছে, এটা তাকে সুন্দর করে দিচ্ছে। এটা হচ্ছে বিপ্লবের ছবি। বিপ্লব কি করে? বিপ্লব মূল্যবোধকে বদলায়। শহীদ কাদরী দেখছেন যে বৃষ্টি আসছে, বন্যা আসছে, এবং সমাজ থেকে সব ক্লেদ দূর হয়ে যাচ্ছে। উনি শেষ করছেন কি বলে? এখন আমার অন্যখানে যাব, আমি এখন আমার গন্তব্য অন্যত্র। কারণটা কি? এই তো শেষ নয়, এই বিপ্লব চক্রাকারে চলবে, ছড়িয়ে পড়বে। এই যে দেখার দৃষ্টি কবির কেমন, এবং এই বৈশ্বিক বোধটা শুধু আমার গ্রামে নয়, আমার শহরে নয়, আমার গৃহে নয়, একে ছড়িয়ে দেয়া বিশ্ব সর্বব্যাপী কবি দেখতে পাচ্ছেন। আপনি প্রশ্ন করেছেন যে শহীদ কাদরী ফিরে এলেন কেন আর লিখলেন না বা কেন? এর দুটো কারণ। একটা হচ্ছে ব্যক্তিগত, একদমই পারিবারিক ব্যাপার, তার ব্যক্তিগত পারিবারিক সংকট একটা ছিল, আমরা সে প্রসঙ্গে যাব না। আর আমার নিজের ধারণা অন্য কারণ, শহীদ কাদরী খুব কম বয়সে খ্যাতি পেয়েছেন। 16, 17, 18 বছর বয়সে তিনি তার শ্রেষ্ঠ কবিতাগুলো লিখে ফেলেছেন। যখন আপনি এত কম বয়সে আপনার বয়সের তুলনায় অনেক পরিপক্ক কবিতা লেখেন, আপনার মধ্যে কিন্তু ভীতিও জাগে। ভীতিটা কিরকম? আমি কি পারবো ওই জায়গায় পৌঁছতে? যেই স্প্রিন্টার, যেই খেলোয়াড় অলরেডি 100 মিটার দৌড়ে 10 সেকেন্ডের কমে অতিক্রম করেছে, 5 বছর পরে তার ভয় থাকে কি আমি আবার পারবো কি পৌঁছতে 10 সেকেন্ডের মধ্যে? হয়তো পারবো না। আমার ধারণা যে শহীদ কাদরীর মধ্যে এই ভয়টা প্রবলভাবে কাজ করেছিল, এটা একটা ব্যাপার। আর তাছাড়া তিনি দেশে আমেরিকায় এসে উঠেছিলেন বস্টনে, কার্যত সমাজচ্যুত তিনি ছিলেন। কাব্যটা লেখক যেন কাব্য পরিমণ্ডল লাগে, আমি কোথায় বসে কার জন্য লিখছি। পাঠক ছাড়া কোনো কবি হয় না, গায়ক ছাড়া, শ্রোতা ছাড়া গায়ক হয় না, এবং মিষ্টি রসিক না থাকলে ময়রাও হয় না। আমি একলা বানাবো মিষ্টি, আমি একা খাবো তা তো নয়, আপনাকে খাওয়াতে হবে। কবির সেই ব্যাপারটা ছিল। শহীদ কাজী যখন নিউ ইয়র্কে এলেন, যখন তিনি নিউ ইয়র্ক শহরে এলেন এবং আমরা যখন তাকে ঘিরে ধরলাম, শহীদ কাজী লেখা সরব হলেন। লেখা ছাড়াও তিনি বড় যে কাজটা করলেন, আমরা সবাই তার সাক্ষী, তা হচ্ছে যে এই শহরে কবিতার একটি গোপন একটা নিভৃত আন্দোলন শুরু করে দিলেন। এই যে আজকে এই শহরে এত কবিতা দেখি আমরা, এর পেছনে শহীদ কাজীর একটা অদৃশ্য হাত রয়েছে। অবশ্যই আমরা আবারও আসব, তার আগে একটু শ্যামন্তীর কাছ থেকে জানতে চাই, আমরা একটু ব্রেকে যাব। ব্রেকের আগে আমরা তো কবিতা তোমার শুনি, নানান জায়গায় শুনি, অনুষ্ঠানে শুনি, এবং শহীদ কাদরীর জীবদ্দশায় আমাদের প্রিয় শহীদ ভাইয়ের কবিতা সন্ধ্যায় প্রায় অনুষ্ঠানে তুমি কবিতা পড়তে, কিন্তু শহীদ ভাইয়ের কবিতা তুমি পড়তে না, অন্যদের শহীদ ভাইয়ের নির্বাচিত কবিতা তুমি পড়তে। আজকে আমরা তোমার কাছ থেকে শহীদ ভাইয়ের কবিতা শুনব। তার আগে তুমি কবিতা কেন আবৃত্তি করো একটু 1 মিনিটের বলো, তারপর আমরা একটা ব্রেক নেব। আচ্ছা, এই প্রশ্নটি আরেকবারও আপনি আমাকে করেছিলেন, কিন্তু এই প্রাসঙ্গিক এই জন্য। জি, কবিতা আমি কেন পড়ি? প্রথমত তো ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে পড়ি, আর এটা খুব সহজ সাধারণ উত্তর বোধ করি। আর আরেকটি গভীর যদি উত্তর বলি, আমাদের প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কথা যদি আমি বলি, তাহলে আমি যখন বেড়ে উঠেছি, আমি কাউকে পাইনি যে আমার ভাষা চর্চা করছে, আমার কৃষ্টি চর্চা করছে, সেটা সাহিত্য হোক, নাচ, গান, আবৃত্তি, অভিনয়, কোনো শাখাই হোক, আমি কাউকে পাইনি সেরকম করে। আমি আশা করব যে এখন যেই ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা আমি পারি কি না পারি, আমার কিছু হচ্ছে কি না হচ্ছে, অন্তত যে প্রচেষ্টাটি আমি করছি, এই প্রচেষ্টা দেখে ওরা অনুপ্রাণিত হয়ে ওরাও শুরু করবে, ওরাও আঁকড়ে ধরবে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, ভাষা চর্চাকে, এবং আমরা এটাকে বাঁচিয়ে রাখতে পারবো প্রবাসের মাটিতে। অনেক ধন্যবাদ শ্যামন্তী। আমরা একটা ব্রেক নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন স্মরণীয় বরণীয় অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসছি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম একই বিষয়ের উপরে। আমাদের বিষয় ছিল শহীদ কাদরী এবং তার সাহিত্যকর্ম। আমরা শ্যামন্তীর কাছ থেকে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবির বরপুত্র আমরা যাকে মনে করতে পারি, শহীদ কাদরী, তার কবিতা তোমার কাছ থেকে শুনবো এখন একটা। জি, নিশ্চয়ই। পড়ছি বিপ্লব। মঞ্জুর এলাহির বাগানে ছায়াচ্ছন্ন সন্ধ্যায় বসেছিলাম আমরা কয়েকজন। কথা হলো অনেক ধরনের। কেউ বললেন বঙ্গবন্ধুর কথা। সেই প্রসঙ্গে নিহত অ্যালেন্দে এবং চিলিতে সামরিক উত্থানের ইতিহাসও উল্লেখ করলেন কেউ কেউ। বলা বাহুল্য, ইরাক ইরানের কথাও উঠল। ক্যাস্ট্রোর পর কিউবার অনিশ্চিত ভবিষ্যৎ, বিশ্বব্যাপী অসৎ বণিকদের দাপট এবং বাংলার বিপন্ন মানুষ, নিরন্ন আজীবন। এইসব কথা বলা বলি করলাম আমরা কাজু বাদাম আর কফি খেতে খেতে। ক্রমশ রাত্রি নেমে এলো কালো বেড়ালের মতো নিঃশব্দ পায়ে। টেবিল চেয়ারগুলো ঘিরে জোনাকিরা জ্বলতে লাগলো, যেন চিরটা কাল এরকম জ্বলতে থাকবে তারা। আমরা উঠে গেলাম ডিনার টেবিলে। মঞ্জুর এলাহি আবার বললেন, বন্দুকের নলই শক্তির উৎস। রক্তপাত ছাড়া শ্রেণীসাম্য প্রতিষ্ঠা অসম্ভব। অনায়াসে কেউ শ্রেণী স্বার্থ ছেড়ে দেয় না। আমি জানালা থেকে দেখলাম মঞ্জুর এলাহির গোটা বাগান জোনাকিরা দখল করে নিয়েছে, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে। অসাধারণ, অনেক ধন্যবাদ শ্যামন্তী। আমরা কবিতা আবারও শুনবো তোমার কাছ থেকে। তার আগে আমরা হাসান ভাইয়ের কাছ থেকে শুনছিলাম কবি শহীদ কাদরীর নিউ ইয়র্ক পর্বের কথা, যে তিনি এখানে এসে কবিতা কবিতা যে এত মনোমুগ্ধকর হয়, শ্রুতি মধুর হয়, এবং কবিতা নিয়ে মানুষ এত সময় ধরে কবিতা শোনে, যেটি শহীদ কাদরীর একটি কবিতা সন্ধ্যার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি। এই বিষয়ের উপর একটু আমাদেরকে ধারণা দেন। শহীদ কাদরী দুটো উদ্দেশ্য নিয়ে কাজটা করেছিলেন। এক হচ্ছে যে আমরা সবসময় দেখি যে রাজার কবিতা পড়ে, আমি সামনে আছে তাকেই বলছি আমি, বা যারা আবৃত্তি সাধারণত করেন, প্রায় ক্ষেত্রে আমরা দেখি তারা কবিতা আবৃত্তি করে পশ্চিমবাংলার কবিতা। বাংলা কবিতাই বটে, কিন্তু পশ্চিমবাংলা। হ্যাঁ। সুনীল গাঙ্গুলি, বুদ্ধ বসু, ধরা যাক তারাপদ রায়, যেসব কবিতা জনপ্রিয় নাম করা হয়েছে, কিন্তু আমাদের মানে পূর্ব বাংলার কবিতা, বাংলাদেশের কবিতা খুব উপেক্ষিত থেকেছে, খুব উপেক্ষিত থেকেছে। বড় বড় আবৃত্তিকারা কার্যত আমাদের কবিতা দু একজন ছাড়া, শামসুর রহমান, আল মাহমুদ, বড়জোর, শহীদ কাদরী, কিন্তু এর বাইরে যে আমাদের একটা বিশাল ভান্ডার রয়েছে কবিতা। এবং আমাদের কবিতা অনেক বেশি রাজনৈতিক কবিতা, অনেক রাজনৈতিক এবং অনেক সমকালীন। যে সময় বাস করি আমি, জি জি, তার এবং অনেক বিপ্লবী, অনেক বিপ্লবী। সেই কাজটা করবার উদ্দেশ্য ছিল যে আমার কবিতাকে পরিচিত করে দেয় এবং যারা আবৃত্তি করে তাদেরকে উৎসাহিত করা, তোমরা আমাদের কবিতা পড়ো। এটা একটা। আর 2 নম্বর, কবিতা কি ও কেন ব্যাপারটা বুঝিয়ে বলা। কবিতা খুব সহজ বলে মনে করি আমরা। কাগজ দিলাম 2 পাতা, খসখস লিখে ফেললাম, ট্রেনে যাচ্ছি সাবওয়েতে বসে লিখে ফেললাম, তা কিন্তু নয়। যে কোনো শিল্প চেষ্টার মতোই কবিতাটা খুব শ্রমসাধ্য। শুধু শ্রমেরই নয়, একটু মেধারও ব্যাপার আছে। কারণ কবিতা হচ্ছে আসলে সবচেয়ে কম কথায় বেশি কথা বলার একটা পদ্ধতি। সবচেয়ে কম কথায় সবচেয়ে সুন্দর শব্দগুলি দিয়ে আমি আমার কথাগুলি বলবো, যার মুখ্য উদ্দেশ্য কিন্তু একটা লম্বা ভাষণ দেওয়া নয়, বড় একটা স্টেটমেন্ট করা নয়, কিন্তু আমার ভেতরের গভীর কোনো বেদনাবোধ, কোনো ভাবনাবোধকে প্রকাশ করা। সে যে কোনো বিষয় হতে পারে। যেমন শহীদ কাজী কবিতা বললাম বিপ্লব, জোনাকি নিয়ে কবিতা লিখেছেন তিনি, কিন্তু ভেতরের কথাটা সম্পূর্ণ ভিন্ন। আপাতত চোখে জোনাকির কথা তিনি বলছেন, কিন্তু আসলে তিনি বলছেন সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। যেই বৈপরীত্যময় সময় বাস করি আমরা, ঘরে বসে কফি খাচ্ছি, চিজ খাচ্ছি, আর কথা বলছি বিপ্লবের, অথচ বাইরে নিঃশব্দে জোনাকিরা আমার শহর দখল করে ফেলেছে, কোনো রক্তপাত ছাড়াই। কেমন বলে এই যে শহীদ কাজী আমাদের যেটা করেছেন, এই একটি কবিতা সন্ধ্যার মাধ্যমে আমাদেরকে ধরে ধরে বুঝিয়েছেন এই কবিতাগুলোর অর্থ কি। আমার বিবেচনায়
বাংলা সাহিত্যে এই কাজটি একমাত্র ভালোভাবে করেছেন বুদ্ধদেব বসু, হুম। এবং তারপরে খুব কম সময়ের জন্য হলেও শহীদ কাজী আমাদের সেই কাজটা করেছেন, একজন শিক্ষকের ভূমিকা পালন করেছেন। জি এবং তার ফলে কবিতা পাঠ, কবিতা লেখা এবং কবিতা সম্বন্ধে আলোচনা করার আগ্রহ অনেক বেড়েছে। আচ্ছা, আমরা তো আশাবাদী মানুষ, স্বপ্ন এবং আশার উপরে ভর করে এই মানুষের জীবন। শহীদ কাদের শহীদ কাদরী যখন একদম প্রান্তিক অবস্থায় এসে এই একটি কবিতা সন্ধ্যা শুরু করলেন, আপনি কিন্তু সেই একদম ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে একদম তার অন্তিম পর্যন্ত আপনি ছিলেন আষ্টে ফিরতে। বাংলা ভাষায় যেসব কবিতা, বিশেষ করে বাংলাদেশের কবিতা এবং বাংলাদেশের কবিদের কবিতাকে তিনি যেভাবে নির্বাচিত করে ওখানে উপস্থাপনের ব্যবস্থা করেছেন, ওনাদের মতো আবৃত্তিকারদের দিয়ে তিনি আবৃত্তি করিয়েছেন, কবিতাকে সুরস্কৃত করেছেন, এটি নিউ ইয়র্কে আমাদের মুষ্টিমেয় বাঙালির মধ্যে যতটা জাগরণের সৃষ্টি করেছে, সেটা আমরা আশাবাদী মানুষ আমরা মনে করি এটার ছোঁয়া বাংলাদেশ, কলকাতা এবং বিশ্বের সর্বদিকে ছড়িয়ে গেছে। কিন্তু এরকম আসর কি বাংলাদেশে কিংবা কলকাতাতে এখন হচ্ছে? না, হয় হয়, এটা 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 আমি বলবো না। যেখানে কবি আছে, লেখক আছে, পাঠক আছে, তারা নিজের মতো করে আসর করে নেয়। কিন্তু বাংলাদেশে কি এরকম হয়? বাংলাদেশে বিউটি বোর্ডিং এর আড্ডার কথা না, সেটা শহীদ অনেক, ভাইয়ের আপনি কাছে অনেক শুনতাম। আগে ফিরে যাচ্ছেন। কিন্তু এখন বর্তমানে আমি এটা খুব ডিটেল বলতে পারবো না, কারণ আমি বাংলাদেশে থাকি না এবং বাংলাদেশের জীবনের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ হয়ে জড়িত নেই। কিন্তু আমি মনে করি সর্বত্রই লেখক যেখানে আছেন, পাঠক যেখানে আছে, জি সেখানে এই আড্ডা হবেই। কারণ পাঠকের সাথে লেখকের এই যোগাযোগটা হচ্ছে বাতাসের মতো, যা না পেলে আমরা বাস করতে পারি না, আমরা জীবন ধারণ করতে পারি না। নিশ্চয়ই। ফলে এটা হবেই এটা। এবং যে কাজটা সবাই করেছেন এইখানে বসে, তার ছোঁয়া কিন্তু বাংলাদেশেও লেগেছে। অবশ্যই। এবং অসংখ্য সেটা লোক যোগাযোগ করেছে, তার কবিতা পড়তে চেয়েছে, আমার এই আসরে আমার কবিতা পড়ে শোনান। তারা ছুটে এসছে এখানে, বিলাল চৌধুরী এসছেন, এবং শিহাব সরকার এসছেন, মানে শহীদ অসংখ্য। ভাইয়ের সাথে দেখা করেছেন। শুধু দেখা নয়, তার দাউদ হায়দার জার্মানি থেকে ছুটে এসছেন, এসেছেন। ইকবাল হাসান লন্ডন কানাডা থেকে এসেছেন। এসছেন। লক্ষ্য একটাই, এক, শহীদ কাদের আশীর্বাদটুকু পাওয়া, আর 2 নম্বর, শহীদ কাদের উপস্থিতিতে কবিতাগুলি অন্যান্য কাব্যপ্রিয় মানুষদের কাছে Right. পৌঁছে দেওয়া। অনেক ধন্যবাদ। আমরা শহীদ ভাইয়ের, আমাদের সময়ের তো খুব একটু সীমাবদ্ধতা আছে, তারপরেও তার কবিতায় প্রেম আছে, রোমান্টিকতা আছে, দ্রোহ আছে, স্বপ্ন আছে, আপনার স্বপ্নের কথাও আছে, আশাবাদ আছে, যেটা আপনি বললেন, দেশ নিয়ে, দেশাত্মবোধ নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে তার চিন্তাটা কিরকম ছিল? শহীদ কাদরীর কবিতার 3টা মোটামুটি ধারা। প্রথম কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ উত্তরাধিকার, তাতে আমরা দেখি স্পষ্টভাবে একটি বদলিয়ারু ভাব, একটা বদলে কি অর্থে, নগর জীবন, নগর জীবনের ক্লেদ, হুম, হুম, নগর জীবনের বর্জ্য, নগর জীবনের পাপ বোধ, যেটাকে আমরা আধুনিকতা বলি। আধুনিকতার সূত্র কিন্তু শুরু কিন্তু এই বদলেরীয় পাপ বোধ থেকে, জি এবং পাপ বোধকে সেলিব্রেট করার যে চেষ্টা শহীদ কাদরীর মধ্যে, সেটা দেখি আমরা। জন্মে কুকুরে গেছি আজন্ম, তুমি ভালো বলতে পারবো, আমি স্মরণ নেই আমার। এই যে এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রথম কাব্যগ্রন্থে, সবটা বদলে গেল কিন্তু তার পরবর্তী গ্রন্থ থেকে, হুম, হুম, যেখানে মূল শুরু হলো কি, দেশ, বেশ। স্বদেশ। এবং বলছেন কি তিনি, আংটির মতো পরিচিত তোমাকে স্বদেশ। কতটা ঘনিষ্ঠ আংটি, আমার ব্যক্তিগত জিনিস কিন্তু একদম আমার ব্যক্তিগত জিনিস, একদমই। এবং স্বদেশ হচ্ছে আমার এই ব্যক্তিগত আংটির মতো, যেটা আমি সযত্নে জড়িয়ে রেখেছি। ফলে শহীদ কাদরীর কবিতায় যখন আমরা বলি প্রেমের কথা, সবচেয়ে বিখ্যাত কবিতা শহীদ কাদরীর কোনটা, তোমাকে অভিবাদনে প্রিয়তমা। হ্যাঁ। কবিতার কাকে নিবেদিত? আপাতভাবে প্রিয়তমাকে, এই অথচ প্রিয়তম, হ্যাঁ, অথচ এই প্রিয়তমা কে? স্বদেশ। প্রিয়তমা স্বদেশ। একইভাবে আমরা যখন ছাত্র ছিলাম, আমরা কিন্তু এই কবিতাগুলি কোট করে অন্যকে বান্ধবীকে উপহার দিতাম, হুম, এই ভেবে যে এটা আসলে প্রেমের কবিতা। অন্য কথায় প্রেম এবং স্বদেশ এক হয়ে গেছে শহীদ কাদরীর কবিতায়। যা অসাধারণ। যা 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 কিনা ব্যক্তিগত প্রেম, তা হয়ে পড়েছে সামষ্টিক দেশপ্রেম। না, এই যে প্রাইভেট থেকে কালেকটিভে যাওয়া, হ্যাঁ। পার্সোনাল থেকে কালেকটিভে যাওয়া, ব্যক্তিগত থেকে সমষ্টি উত্তরণ, এই শহীদ কাদরীর কবিতায় প্রবলভাবে উপস্থিত। অর্থাৎ শহীদ কাদরী
যেখানেই ছিলেন, যে অবস্থায় ছিলেন এবং যতটা অলস ছিলেন, তার সূক্ষ্ম দূরদর্শিতা এত বেশি ছিল, এত প্রকট এবং প্রখর ছিল যে তিনি সবকিছুর মধ্য থেকে যখন কবিতা চয়ন করেছেন এবং কবিতার শব্দাবলী, কবিতার অলঙ্করণ সবকিছু তার দেশাত্মবোধ, দেশ, মাটি, মাতৃকা এইসব নিয়ে। কারণটা হচ্ছে কি শহীদ জি। খানজি খুব গিফটেড। আমি হ্যাঁ। এটা বিশেষ করি যে বড় লেখক মানে হচ্ছে Gifted, গিফট। হুম। এই গিফটের কোনো ব্যাখ্যা নেই। Definitely. কেন একজন রবীন্দ্রনাথ হুম, অন্য কেউ কেউ হলো না কেন সে সময়ে? হুম, হুম, হুম। এই গিফটটা কেউ পায়নি বলে। গিফটটা কোত্থেকে আসে আমি ব্যাখ্যা করতে পারবো না। ঈশ্বর, প্রকৃতি, কিছু একটা হবে। কিছু একটা। শহীদ খানজির মধ্যে গিফট ছিল, তার দুটো গিফট। এক হচ্ছে অসম স্মরণ শক্তি তার। অসম। কবি হতে হলে আপনাকে পড়তে হবে, শুধু পড়তেই হবে না, আপনাকে স্মৃতিতে ধারণ করতে হবে। Right. আর দুই, যে যে আপনি যা পড়লেন, যা শিখলেন, তাকে আত্মস্থ করতে হবে। দুটো কাজ শহীদ খানজি খুব ভালোভাবে অনেক করেছিলেন। ধন্যবাদ আপনাকে। শ্যামন্তীর কাছ থেকে আরেকটু কবিতা শুনি। জি, হ্যাঁ। আমি 4 লাইনের একটি কবিতা পড়ব হ্যাঁ। শহীদ কাজীর, এবং তারপরে খুব বিব্রত ছোট্ট সংলাপ করে। পড়ব। হ্যাঁ। গোধূলি 4 লাইনের চিঠি। আমি যখন তোমার দিকে দিলাম ছুঁড়ে গোধূলি, তখনও জানি দেয়ালখানি দাঁড়িয়ে থাকে সাদা। আমি যখন তোমার দিকে দিলাম ছুঁড়ে গোধূলি, তখনও জানি দেয়ালখানি দাঁড়িয়ে থাকে সাদা। রাত বিরেতে আকাশ তবু ঝরায় সিকি আধুলি। হাত বাড়িয়ে ধরব নাকি, বুকে আমার বাধা। বাহ, অসাধারণ। এবং আরেকটু শেষ শোনাও, একটি শোনাও, কবিতা, হ্যাঁ। বিব্রত সংলাপ। তুমি বারবার নতুন কিছু শুনতে চাইলে, বললে আমাকে নতুন কিছু শোনাও। আমি বললাম, অমাবস্যার পুঞ্জ পুঞ্জ অন্ধকার একদল কালো মুখোশ পরা ডাকাতের মতো শিকার করতে চাইছে সাদা খরগোশের মতো কম্পমান চাঁদটাকে। তুমি বললে এর কোনো অর্থ নেই। আমি আবার বললাম, তুমি কি শোনোনি 3টে মাছের আক্রমণে নিহত মাছরাঙা পড়ে আছে নদীর ওপারে? তোমার চোখের তারা অবিশ্বাসে বারবার নেচে উঠল। এটা একটা প্রকৃতি বিরুদ্ধ ঘটনা, হতেই পারে না। আমি এবার একটু উঁচু গলায়, বিশ্বাস করো অরণ্যের অব্যাহত আক্রমণে দারুণ সংকুচিত হয়ে পড়ছে আমাদের শহরগুলো। ম্লান হেসে তুমি বললে, ব্যাপারটা বরং উল্টো। মানুষের হন্তারক হাতের কল্যাণে এদেশে পুষ্পল ঋতু আর দেখাই যায় না। আমি এবার রেগে উঠলাম। তুমি জানো সমুদ্র প্রত্যাখ্যান করেছে আমাদের নদীগুলোকে, তারা ফিরে আসছে তাতার দস্যুর তরঙ্গের মতো আমাদের গ্রাম ও শহরের দিকে। হেলায় ফেলায় তুমি বললে, অমন অলক্ষণে কথা শুনতেও নেই। আমি আবার বললাম, ওই দেখো হরিণ শাবকের তাড়া খেয়ে দিশেহারা ডোরাকাটা বাঘগুলি দিক বিদিক পালাচ্ছে ছুটে। তুমি ম্লান হেসে বললে, এমন সুদিন কখনো কি আসবে? অনেক ধন্যবাদ শ্যামন্তী। আর শহীদ কাদরীকে নিয়ে কিংবা শহীদ কাদরীর এই যে সাহিত্যবোধ নিয়ে আপনার কাছ থেকে যা শুনছিলাম, এখনো অতৃপ্তি রয়ে গেল আমাদের মধ্যে। খুব ছোট্ট কথায় আপনার যে বিশাল স্মৃতি শহীদ কাদরীর সঙ্গে ছিল, আমাদেরকে খুব সামান্যভাবে একটু স্মৃতি আমি শুধু জানাতে- বলি, একটা কথা বলি, শামসুর রহমান শহীদ কাদরীর সাথে যখনই বসেছি আমি, বা টেলিফোনে যখনই কথা বলেছি, ঘুরে ফিরে বারবারই ফিরে এসে শামসুর রহমানের প্রসঙ্গ। শামসুর রহমানের সঙ্গে শহীদ কাদরীর একটা বিচিত্র সম্পর্ক ছিল। শামসুর রহমান বয়সে তার চেয়ে বড় ছিলেন। বড় ছিলেন, কিন্তু বন্ধু ছিলেন তারা। তাদের প্রথম দেখা হয়, শহীদ কাদরীর সাথে শামসুর রহমান দেখা হয় যেন শহীদ কাদরীর বয়স বড় জোর 15 বছর বয়স। শামসুর রহমান তখন কলেজে পড়েন, এবং তার দুজনের ছাপা হয়েছে কবিতা কোন একটি পত্রিকায়। জি। শহীদ ভাই গেছেন পুরনো ঢাকার, বিউটি ওয়েডিং এর না বিটু বডি, এটা হচ্ছে খান 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 ব্রাদার্স। খান ব্রাদার্সের একটা দোকান ছিল সেখানে সদরঘাটে। সেখানে শহীদ কাদরী নিজের কবিতা নিজে পড়ছেন, তখন এসে হাজির শামসুর রহমান। এই গল্প শহীদ কাদরী অনেকবার আমাদের করেছেন, ঘুরে ফিরে বারবারই গল্পটা করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো শামসুর রহমান টকটকে ফর্সা, চোখে চশমা, চশমা দিয়ে তাকিয়ে তাকে দেখছেন বালকটিকে, এবং একসময় জিজ্ঞেস করলেন, আপনি শহীদ কাদরী? বলে, হ্যাঁ আমি শহীদ কাদরী। এবং প্রায় তাৎক্ষণিকভাবে তারা বন্ধু পরিণত হলেন। সেখান থেকে তারা শহীদ কাদরীর আমন্ত্রণে তারা গেলেন কাছের এক রেস্তোরাঁয়। শহীদ কাদরীর পকেটে তখন চকচকে রূপোর একটা টাকা, হুম, হুম। সে 1 টাকা দিয়ে চা খেলেন,
চকলেট বিস্কুট খেলেন, 0.5 ঘন্টা সেখানে সময় কাটিয়ে বললেন আমার ঘরে চলুন, শামসুর রহমান বললেন। শামসুর রহমানের বাসায় তারা, সে পুরনো শহরে তাদের বাসা, সে আশিক লেন, খান লেনে, হুম, হুম। এবং সেখানে শামসুর রহমানের খাতা বের করলেন, কবিতার খাতা, একের পর এক কবিতা পড়ে শুনিয়ে গেলেন। এবং সেখানেই শামসুর রহমান শহীদ কাজীকে বললেন যে আপনার কবিতায় কিন্তু দুটো বানান ভুল আছে। এই কথাটা শহীদ কাজী বলে খুব আনন্দ পেতেন আচ্ছা, যে তার কবিতা, ছাপা হওয়া কবিতা শামসুর রহমান হ্যাঁ, হ্যাঁ। ভুল শুধরে দিয়েছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আগেই বলেছি, অতিরিক্ত রয়ে গেল, আবারও কোনো এক সময় আমরা আপনার কথা শুনবো, হয়তো অন্য বিষয় নিয়ে শুনবো, কিন্তু শুনবো, এবং সেমন্তীকেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্মরণীয় বরণীয় অনুষ্ঠান আপনারা দেখছিলেন। আজকের অনুষ্ঠানের বিষয় ছিল কবি শহীদ কাদরী এবং তার সাহিত্যকর্ম। আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত কলামিস্ট, বুদ্ধিজীবী, গবেষক এবং সাহিত্য বিশ্লেষক হাসান ফেরদৌস, এবং আমার ডান দিকে ছিলেন সেমন্তী ওয়াহেদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। ধন্যবাদ।